নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার আজকে প্রিসিশন মেডিসিনের নতুন ব্লগ নিয়ে। আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি সাধারণ অসুখগুলো নিয়ে এবং সেখানে প্রিসিশন মেডিসিন কিভাবে কাজ করে। গতকাল আমরা আলোচনা করেছি ক্লোপিডোগ্রেল ড্রাগটা নিয়ে, যে CYP2C19 জিন পরীক্ষা করলে তবে গিয়ে আমার দেহে ক্লোপিডোগ্রেল ওষুধটা কাজ করবে কি করবে না সেটা আমরা বুঝতে পারবো, এবং সেই মতো ওষুধের ডোজিং ইত্যাদি গতকাল আমরা আলোচনা করেছি। আজকে আমি একটু আমার পুরনো স্মৃতিকথায় ফিরে যাই। 18-19 বছর বয়সে যখন শারীরবিদ্যা বা ফিজিওলজি পড়তে প্রথম ঢুকেছি, তখন একটি অর্গান আমাদের পড়ানো হতে শুরু করলো, যার নাম ব্লাড বা রক্ত। রক্ত যে এত জটিল একটা বিষয় আমরা তো পড়ার আগে অবভিয়াসলি জানতাম না, সেই আমরা জানা শুরু করলাম। তো আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, শকুন্তলা দাশগুপ্ত। শকুন্তলাদির সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক পরবর্তীকালে আমি যখন গবেষণা করতে ঢুকি ওনার সঙ্গে তৈরি হয়। উনি অ্যাকচুয়ালি আমার পিএইচডি থিসিসের কো-গাইড ছিলেন, এবং হঠাৎ করে একদিন যখন আমরা আমেরিকায় চলে গেছি, 2001 সালের কথা। 2001 সালে আপনাদের হয়তো খেয়াল আছে, ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার, দুটো প্লেনের আঘাতে দুটো বিল্ডিং ভেঙে পড়েছিল। তো সেইটা ঘটেছিল 9/11-এ, মানে সেপ্টেম্বর 11-তে। তো আমরা না 4th of জুলাইতে, মানে ঠিক তার আগের মাসে আমরা ওই টুইন টাওয়ারের ওপর উঠেছিলাম, এবং কি একটা আমাদের কাজ ছিল পাসপোর্ট নিয়ে, সেই কারণে নিউ ইয়র্কে একটু যেতে হয়েছিল। আর শকুন্তলাদি তখন নিউ ইয়র্কে ছিলেন। তো উনি বললেন, সৌভিক আমি নিউ ইয়র্কে আছি, চলে এসো। তো যাই হোক, আমরা শকুন্তলাদির কাছে গেলাম, খুব আনন্দ হলো, দারুণ আড্ডা হলো। এবং ওনার মেয়ে থাকতেন ওখানে, কুইন্স বলে একটা জায়গা আছে 45th স্ট্রিটে, যত দূর মনে পড়ছে আমার। কিন্তু তার কদিন বাদেই উনি দেশে ফিরে এসে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। তো এই কার্ডিয়াক প্রবলেমটা আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতেই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। বহু মানুষ কার্ডিয়াক প্রবলেমে ভোগেন, মানে হার্টের প্রবলেম আর কি। তো এখন অনেক সময় ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি হয়। তো এই ধরনের সার্জারিগুলো যারা সিটিভিএস সার্জন আছেন, কার্ডিওভ্যাসকুলার সার্জন যারা আছেন, তারা না একটা ওষুধ ব্যবহার করেন, ঠিক ক্লোপিডোগ্রেলের যেরকম কাজ রক্তটাকে পাতলা রাখা, ঠিক এটারও একটা এই ধরনের কাজ আছে। এই ওষুধটার নাম ওয়ারফারিন বা কুমাটিন। তো এই ওষুধটা যখন ব্যবহার করা হয়, তখন অনেক রক্ত পরীক্ষাতে আপনারা দেখবেন যে ডাক্তারবাবুরা আপনাদের প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন PTINR বলে একটা পরীক্ষা লেখা থাকে। পিটি মানে প্রোথ্রম্বিন টাইম, INR মানে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। এই PTINR পরীক্ষা করাটা খুব দরকার, কারণ এই প্রোথ্রম্বিন জিনিসটা আমাদের রক্ত জমাট বাঁধতে বা ক্লট করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার দু ধরনের পদ্ধতি আছে। একটা, আমার চামড়া যদি কেটে যায় তাহলে বাইরে এসে রক্তটা জমাট বাঁধবে। আরেকটা হচ্ছে, আমার দেহের ভেতরে কোনো যদি ইনজুরি হয় তাহলে দেহের ভেতরে রক্তটা জমাট বাঁধবে, যাতে ওই জায়গাটা হিল করতে পারে। এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ক্লটিং। আর বাইরে যখন ক্লটটা হয় তাকে বলা হয় এক্সট্রিনসিক ক্লটিং। তো এটা আরেকটা বড় সায়েন্স। ম্যাকফার্লেন বলে একজন বিখ্যাত বিজ্ঞানী এই ক্লটিং মেকানিজমটা আবিষ্কার করেছিলেন। আর ডক্টর ড্যাম বলে একজন 1929 সালে আবিষ্কার করেছিলেন একটা জিনিস যার নাম ভিটামিন কে। এই ভিটামিন বা মাল্টিভিটামিন ট্যাবলেট তো আমরা সবাই খাই। তো ভিটামিন কে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা রক্তের জমাট বাঁধার কার্যকারণের জন্য ভয়ঙ্কর দরকার। তো এই ভিটামিন কে এর জন্য উনি 1943 সালে নোবেল প্রাইজ পান। এবং ভিটামিন কে যে মডিফাইড হয়, মানে আমি গতকাল বলেছিলাম যে অনেক কম্পাউন্ড আছে, ওষুধ আছে, যেগুলো অ্যাক্টিভ ফর্মে থাকে অথবা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। ঠিক একইভাবে ভিটামিন কেও অ্যাক্টিভ ফর্মে থাকতে পারে, যেটাকে আমরা রিডিউসড ফর্ম বলি, অথবা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকতে পারে, যেটাকে আমরা ইপক্সাইড ফর্ম বলি। তো এই অ্যাক্টিভ ফর্মে আনার জন্য ভিটামিন কে কাজ করানোর জন্য বেশ কতগুলো এনজাইম আছে, যেমন
KORC1 বলে একটা এনজাইম আছে। তো এই ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ যে এনজাইমটা, এইটা এই রক্ত জমাট বাঁধার জন্য কাজ করে এবং এইটাকে আটকানো হয় এই ওয়ারফারিন জাতীয় ওষুধ দিয়ে। শুধু এই ওষুধটা নয়, গতকাল আমরা যেমন CYP2C19 জিনের কথা বলেছিলাম, এই ওয়ারফারিনের কার্যকারণ নির্ভর করে CYP2C9 জিনের উপর। এছাড়াও GGCX বলে একটা জিন আছে, যেটার পরিবর্তন হলে ওয়ারফারিন ঠিকমতো কাজ করবে না। তো বিভিন্ন হার্ট অপারেশনের ক্ষেত্রে INR লেভেলটাকে ডাক্তারবাবুরা একটা টার্গেট দেন যে যেন এটার ভ্যালু 2.5 এর মতো থাকে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে রক্ত যেন পাতলা থাকে, রক্ত যেন কোনোভাবে হার্ট সার্জারির পরে জমাট না বেঁধে যায়, কারণ দেহের মধ্যে তো ওরকম ইন্ট্রিনজিক ক্লটিং তো হবেই, কিন্তু সেই ক্লটিংটা যাতে না হতে পারে, রক্তটা যাতে পাতলা থাকতে পারে, তার জন্য ডাক্তারবাবুরা এই ওষুধের প্রোটেকশনটা নেন, যাতে একটা সার্জারি হয়েছে, সার্জারির পর ফট করে যদি ওখানে রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো বিপদ, সেটা তো অ্যাকসেপ্টেবল না। এই কারণে এই প্রোথ্রম্বিন টাইম এবং INR মাপা হয়, এবং এই INR মাপার জন্য দু ধরনের ওষুধের ডোজ ডাক্তারবাবুরা ব্যবহার করেন। একটাকে বলা হয় লোডিং ডোজ, আরেকটাকে বলা হয় মেনটেনেন্স ডোজ। মানে প্রথমে আমি বডির মধ্যে লোড করে দিলাম ওষুধটা, সেটা কাজ করতে শুরু করলো, তারপরে আমি মেনটেন করব ওষুধটার ফাংশন, এটাকে বলা হয় মেনটেনেন্স ডোজ। আপনারা গুগল করতে পারেন, দেখবেন warfarin.org বলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কতটা ওষুধ, কতটা অ্যামাউন্ট বা ডোজিং আপনার ওয়ারফারিন খেতে হবে। আমাদের দেহ কিভাবে রেসপন্ড করবে সেটা কিন্তু আমাদের শুধু জিনের উপর নির্ভরশীল নয়, আরও অনেক কিছুর উপর নির্ভরশীল। যেমন আমাদের পরিবেশ কীরকম, আমি কোনখানে আছি, আমি কি খাই, আমি কোনো ওষুধ খাচ্ছি কিনা, আমি স্মোক করি কিনা, আমি অ্যালকোহল আমি ড্রিঙ্ক করি কিনা, আমার কোনো লিভার ডিজিজ আছে কিনা, আমি কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাই কিনা, ইত্যাদি 100 রকম কারণের জন্য ওয়ারফারিনের ফাংশন চেঞ্জ করে। তো সেই কারণে এই ওয়েবসাইটটায় যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন এই প্রত্যেকটা প্রশ্ন করা আছে ওয়েবসাইটে, এবং আপনাকে তার উত্তর দিতে হবে। আপনার বডি ওয়েট কীরকম, আপনার উচ্চতা কীরকম, হাইট কীরকম, আপনার লিভার ডিজিজ, আপনি কি কি ওষুধ খাচ্ছেন, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় কনকমিটেন্ট মেডিকেশন বলি, এবং তারপরে যে উত্তরগুলো এই ওয়েবসাইটটা জানতে চাইবে আপনার এই CYP2C9, VKORC1 জিন, GGCX জিন এবং CYP4F2, এই কটা জিনের মধ্যে কি কি মিউটেশন রয়েছে সেই সমস্ত ডেটাগুলো আপনি যদি ওইখানে দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে যে আপনার এই ওয়ারফারিনের জন্য, এবং জিজ্ঞেস করবে কি কারণে আপনি ওয়ারফারিন খাচ্ছেন, তাহলে বলে দেবে যে আপনার ডোজিং কতটা হবে। এবং ডাক্তারবাবুরা যদি এই ওয়েবসাইটটা ব্যবহার করেন, যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে প্রমোট করা হয়েছিল, তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকে না। দেখবেন এই ধরনের সার্জারির পরে অলমোস্ট প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে এই PT-INR টেস্টিং করতে হয়, এবং যদি আপনি স্টেবিলাইজ করে যান, মানে ডাক্তারবাবু যতটাতে চাইছেন যে আপনার INR থাকুক, সেই INRটা যদি ঠিক থাকে তাহলে তো আপনি স্টেবল। কিন্তু আনস্টেবল তখনই হয় যদি খাওয়া দাওয়া, তারপরে এই ধরনের জিনেটিক মিউটেশন, তারপরে আপনার এই যে অসুখ বিসুখগুলো বললাম, বা সেকেন্ডারি ওষুধগুলো যেগুলো আপনি খাচ্ছেন সেগুলোতে যদি সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু ফ্লাকচুয়েট করবে INR এবং PT ভ্যালু ফ্লাকচুয়েট করবে। সেই ফ্লাকচুয়েশন যাতে না হয়, যাতে আপনার একটা স্টেবল অবস্থায় জিনিসটা থাকে, তার জন্য এই জিনেটিক পরীক্ষাগুলো করা হয়। এবং এইভাবে প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা ডোজিং করা হয় ওয়ারফারিনের। প্রিসিশন মেডিসিনের এটা একটা বিরাট বড় আজকে আমাদের হাতে শক্তি, স্ট্রেংথ এসে দাঁড়িয়েছে,
যে আমরা প্রতিটা মানুষের জন্য তার মতো করে অ্যাকচুয়াল ডোজগুলো নির্ধারণ করে দিতে পারি, যাতে তার আইএনআর ভ্যালু ঠিক থাকে। আজকের মতো প্রিসিশন মেডিসিনের ব্লগে এইটুকুই। আমাদের এই প্রিসিশন মেডিসিনের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা ফিরে আসবো আবার কালকে প্রিসিশন মেডিসিনের আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।